দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা। রেজা নূরের নতুন দল গণপরিষদ। মুহিবুল্লাহ ওঠো বলেই পরপর 3টি গুলি। স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে ফোন কিনল স্বামী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষী মোহাম্মদ জলিল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী জাহিদুল ইসলামকে আটক করেছে। আহত অবস্থায় সাক্ষী জলিল শেখকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছে। সাক্ষী জলিল শেখ সদর উপজেলা শঙ্করপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত মোহাম্মদ মাজেদ শেখের ছেলে। আটক জাহিদুল ইসলাম হাওলাদার খুলনা জেলার রামনগর এলাকার সিদ্দিক হাওলাদারের পুত্র। হাসপাতালে চিকিৎসাধীন জলিল শেখ সাংবাদিকদের জানান, পাড়েরহাট বন্দর বাজারে তিনি ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করেন। কয়েকদিন আগে স্থানীয় একজন অধিবাসী একটি আইপিএস তার কাছে মেরামত করার জন্য দিয়ে যান, কিন্তু যে ব্যক্তি মেরামতের জন্য দিয়ে যান তিনি এটা না নিতে এসে অপরিচিত একজন এসে সেই আইপিএসটি নিতে চাইলে জলিল শেখ সেটা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা পুলিশ এগিয়ে এসে হামলাকারীকে আটক করে এবং তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর তন্ময় মজুমদার জানান, আহত ব্যক্তির পিঠের দিকে আঘাতের চিহ্ন আছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্দুরকানী থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাক্ষী জলিল শেখের ব্যবসা প্রতিষ্ঠানে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত জাহিদুল নামের সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, যুদ্ধাপরাধী মামলার সাক্ষী জলিল শেখের নিরাপত্তার জন্য থাকা পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে এবং হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রেজা নূরের নতুন দল গণপরিষদ। 26 অক্টোবর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার সকাল 10টায় গণপরিষদ নামে নতুন দলের ঘোষণা হবে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডক্টর রেজা কিবরিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 26 অক্টোবর আমাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এ নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক জবাব পেয়েছি। তরুণ ও যুবক শ্রেণীকে প্রাধান্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব সাজাবো। দল ঘোষণার আগে চট্টগ্রামে আমাদের 9 জন নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, 30 সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা 20 অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুমতি না পাওয়ার পরে তাও পরিবর্তন করা হয়। এবার আমরা 26 অক্টোবর একই স্থানে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে, এখনও অনুমতি মেলেনি। যদি অনুমতি না মেলে তাহলে 26 অক্টোবর ঢাকার যে কোনো জায়গায় দলের অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে। এদিকে মুহিবুল্লাহ ওঠো বলেই পরপর 3টি গুলি। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও 4 জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। শনিবার ভোর 4টার দিকে কক্সবাজারের উখিয়ার লম্বাসিয়া আশ্রয় শিবির থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় রোহিঙ্গারা গ্রেফতার 4 জনকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার আল ইয়াকিন নামেও পরিচিত সদস্য দাবি করেছে। তবে পুলিশ বলছে রোহিঙ্গা শিবিরে আরসা বা আল ইয়াকিন নামে কোনো সংগঠনের তৎপরতা নেই। তবে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী আরসা ও আল ইয়াকিনের নাম ব্যবহার করে অপকর্ম করছে। গ্রেফতার 4 রোহিঙ্গা হলেন লম্বাসিয়া শিবিরের আজিজুল হক, মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মোহাম্মদ আনাস ও নূর মোহাম্মদ। আজিজুল হককে গ্রেফতারের সময় একটি 1 শুটার গান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা 14 এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক প্রথম আলোকে বলেন, গ্রেফতার আজিজুল হক সহ অপর 3 জন মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। হামলায় আজিজুল সহ 19 জন রোহিঙ্গা সন্ত্রাসী অংশ নেয়। এর মধ্যে 5 জনের হাতে অস্ত্র ছিল। গ্রেফতার 4 রোহিঙ্গাকে গতকাল দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও 5 জন রোহিঙ্গাকে গ্রেফতার করে এপিবিএন। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যা মামলার মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যাদের সবাই রোহিঙ্গা। পুলিশ জানায়, গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়া লম্বাসিয়া আশ্রয় শিবিরে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন সংগঠনটির চেয়ারম্যান মুহিবুল্লাহ। পরের দিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মুহিবুল্লাহকে খুনের মামলায় আগে গ্রেফতার 5 রোহিঙ্গাকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানার পুলিশ। তাদের একজন মোহাম্মদ ইলিয়াস কক্সবাজার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মুহিবুল্লাহকে খুনের পরিকল্পনা। বেলা 1:15টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এপিবিএন কার্যালয়ে মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার 4 জনের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুহিবুল্লাহ হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে নাইমুল হক বলেন, গ্রেফতার আজিজুল হক ছিলেন মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের কিলিং স্কোয়াডের অন্যতম সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে ক্যাম্পের বিভিন্ন আস্তানা থেকে অপর 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মুহিবুল্লাহকে হত্যার 2 দিন আগে 27 সেপ্টেম্বর রাতে লম্বাসিয়া মরকজ পাহাড়ে একটি সভা হয়। সভায় আজিজুল হক সহ আরও 4 জন অংশ নেন। দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতারা মুহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে সভায় আলোচনা করা হয়। কারণ হিসেবে বলা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত ভূমিকা পালন করে মুহিবুল্লাহ গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়ে উঠেছেন। তাকে থামাতে হবে। পরিকল্পনা অনুযায়ী 29 সেপ্টেম্বর এশার নামাজের পর হত্যার পরিকল্পনা করা হয়। পুলিশ সুপার নাইমুল হক বলেন, এশার নামাজের পর প্রত্যাবাসন বিষয়ে কথা আছে বলে মুহিবুল্লাহকে ডেকে নিয়ে যান গ্রেফতার মুর্শিদ আমিন। এরপর সেখানে পৌঁছান মোহাম্মদ আনাস ও নূর মোহাম্মদ। তারা মুহিবুল্লাহকে হত্যার জন্য দুর্বৃত্তদের ঘটনাস্থলে আসার সংকেত দেন। এ সময় মুখোশধারী 7 জনের মধ্যে 3 জন অস্ত্রধারী মুহিবুল্লাহর অফিস কক্ষের ভেতরে প্রবেশ করেন। অফিসের দরজায় অবস্থান নেন অস্ত্রধারী মোহাম্মদ আনাস, নূর মোহাম্মদ, আজিজুল হক ও অপর একজন। মুহিবুল্লাহ তখন 10 থেকে 15 জন সঙ্গী সহ অফিসের ভেতরে ছিলেন। অস্ত্রধারীদের 3 জনের একজন মুহিবুল্লাহর কাছে গিয়ে বলেন, মুহিবুল্লাহ ওঠো। মুহিবুল্লাহ চেয়ার থেকে উঠে দাঁড়ালে প্রথম একজন একটি গুলি ছোড়ে। গুলিটি মুহিবুল্লাহর বুকে লাগে। এরপর আরেকজন 2টি গুলি ছেড়ে। এরপর তারা আরও একটি গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে মুহিবুল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে ফোন কিনল স্বামী। বিয়ের মাত্র 2 মাস পরেই নিজের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোর ওড়িশার বোলঙ্গি জেলার বাসিন্দা। ওই এলাকার পুলিশ জানায়, 17 বছরের এই কিশোর মাত্র 2 মাস আগে 24 বছরের এক যুবতীকে বিয়ে করে। 2 পরিবারের মতে গোপনে বিয়ে হয়, কিন্তু বিয়ের পরে আর্থিক সমস্যায় পড়ে ওই কিশোর। তখন রায়পুরে এক ইটভাটায় কাজ করতে যাবে বলে জানায় সে। কথা মতো নিজের স্ত্রীকে নিয়ে রওনা দেয়, কিন্তু রায়পুর যাওয়ার পরিবর্তে সে চলে আসে রাজস্থানে। অভিযোগ, রাজস্থানে এক গ্রামে নিয়ে যায় নিজের স্ত্রীকে। সেখানে 1,80,000 টাকা স্ত্রীকে বিক্রি করে দেয় 55 বছর বয়স্ক এক বৃদ্ধের কাছে। পরে টাকা দিয়ে বাড়ি ঠিক করে ওই কিশোর, এমনকি নিজের জন্য দামি মোবাইলও কেনে। স্ত্রী অন্য কারোর সঙ্গে পালিয়েছে বলে বাড়ি ফিরে অভিযোগ করে সে, কিন্তু স্ত্রীর বাড়ির লোকজন সেটা বিশ্বাস করেনি। এরপরে পুলিশের কাছে অভিযোগ করে জানানো হয়। পুলিশ তদন্তে ওই নাবালকের স্ত্রীকে রাজস্থানে রেখে যাওয়ার বিষয়টি জানতে পারে। এরপরে ওই গ্রামে যায় পুলিশ, কিন্তু সেখানে স্থানীয়দের বাধার মুখে পড়েন তারা। ওই বৃদ্ধ কিছুতেই তরুণীকে ফেরত দিতে রাজি হচ্ছিল না। শেষে স্থানীয় পুলিশের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। বিষয়টিতে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।